আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা ক্লাস করব ফিজিক্সের উপরে। এটা আমাদের লেকচার 5-এর ক্লাস। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম কি সিস্টেম কাকে বলে হয়, টান কি, এইসব সম্পর্কে আমরা জেনেছিলাম। আজকে আমরা দেখব ঘর্ষণ কি। তো মূলত ঘর্ষণ কি? ঘর্ষণ হচ্ছে এমন একটা জিনিস যা বলের বিপক্ষে কাজ করে। মনে করো এটা একটা টেবিলের উপরে একটা বস্তু রাখা আছে। এখন এই বস্তুটিকে আমরা ডান দিকে গতিশীল করলাম ভি বেগে। বস্তুটিকে আমরা ডান দিকে ভিবেগে গতিশীল করলাম। যখন আমরা বস্তুটিকে ডান দিকে ভিবেগে গতিশীল করব, তখন বস্তুর বিপরীত দিকে একটি বল তৈরি হবে। সে বলকে বলা হয় ঘর্ষণ বল। ঠিক আছে, বস্তুর বিপরীত দিকে একটি বল তৈরি হবে, সে বলকে বলা হয় ঘর্ষণ বল। এখন এই যে ঘর্ষণ বল হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল, আর একটা হচ্ছে গতীয় ঘর্ষণ বল। কি বললাম? ঘর্ষণ বল হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল, আর একটা হচ্ছে গতীয় ঘর্ষণ বল। ঘর্ষণ বল দুই প্রকার, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, একটা হচ্ছে গতীয় ঘর্ষণ। এখন এই যে স্থিতি ঘর্ষণ বল আর গতীয় ঘর্ষণ বল, দুইটা ঘর্ষণ বল দুই প্রকার। একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল, একটা হচ্ছে গতীয় ঘর্ষণ বল। স্থিতি ঘর্ষণ বল কি? স্থিতি ঘর্ষণ বলকে বলা প্রকাশ করা হয় এফএস দ্বারা। এফএস ইন্টু মিউএস ইন্টু আর। এই যে মিউএস এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ সহগ। এক্ষুনি প্যারা খাওয়ার দরকার নেই যে মিউএস কীভাবে বের করতে হয়, আমরা সব কিছু প্রমাণ করবো আস্তে আস্তে। আর জেনে রাখো যে গতীয় ঘর্ষণ বলকে প্রকাশ করা হয় এফকে দ্বারা। এফকে ইন্টু মিউকে ইন্টু আর। ঠিক আছে, মিউকে বলা হয় গতীয় ঘর্ষণ সহগ। তো কি দেখলাম? ঘর্ষণ বল কি? ঘর্ষণ বল হচ্ছে বলের বিপক্ষে যে বল কাজ করে সে বল হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ বলের মূল কাজ হচ্ছে কোনো বস্তুকে গতিশীল হতে বাধা দান করা। এখন এই যে ঘর্ষণ বল হচ্ছে দুইটা, একটা স্থিতি ঘর্ষণ বল, একটা গতীয় ঘর্ষণ বল। ঠিক আছে, স্থিতি ঘর্ষণ বলকে প্রকাশ করা হয় এফএস দ্বারা, আর গতীয় ঘর্ষণ বলকে প্রকাশ করা হয় এফকে দ্বারা। এফএস ইজ ইকুয়াল টু মিউএস ইন্টু আর, আর এফকে ইজ ইকুয়াল টু মিউকে ইন্টু আর। মিউএস কি? স্থিতি ঘর্ষণ সহগকে বলা হয় মিউএস, আর এফকে মিউকে কি? গতীয় ঘর্ষণ সহগকে বলা হয় মিউকে। আশা করি এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এখন মনে করো আমরা জানবো ঘর্ষণ কোণ কি। ঘর্ষণ কোণ কি? ঠিক আছে, আর দেখবো স্থিতি কোণ কি। তো আমরা আগের দিন কি একটা জিনিস শিখেছিলাম, টপিক অবিলম্ব বলে। কি টপিক শিখেছিলাম? অবিলম্ব বলের টপিকটি ছিল যদি অবিলম্ব বলের ক্ষেত্রে কোনো বস্তু যদি হেলানো তলে উপস্থিত থাকে, তাহলে বস্তুর ওজনের দুইটা উপাংশে ভাগ হয়। একটা উপাংশকে ডব্লিউ কস থেটা, আর একটা উপাংশ থাকে ডব্লিউ সাইন থেটা। আর অবিলম্ব বরাবর একটি প্রতিক্রিয়া বল কাজ করে আর। এখান থেকে আমরা বলতে পারি যে আর ইজ ইকুয়াল টু ডব্লিউ কস থেটা। আর ইজ ইকুয়াল টু কি? ডব্লিউ কস থেটা। আর যদি কোনো বস্তু সমতলে ক্রিয়া করে তার ক্ষেত্রে হবে কি? আর ইজ ইকুয়াল টু এম জি। আমরা এই দুটো টপিক্স তো আগের দিন দেখেছিলাম। আশা করি এই দুটো টপিক্স সম্পর্কে আমাদের ধারণা আছে ক্লিয়ারলি। ঠিক আছে, তো মনে করো সাপোজ একটা বস্তুকে আমি বইয়ের উপরে রাখলাম। মনে করো এই বস্তুটা আমরা বইয়ের উপরে রাখেছি। ঠিক আছে, এখন রাখার ফলে যদি আমরা বস্তুটাকে এভাবে উঁচু করি, আস্তে আস্তে উঁচু করলাম, বস্তুটা পড়ে যাচ্ছে। আবার দেখো, মনে করো এটা 0 ডিগ্রি, তারপরে উঁচু করলাম 1 2 3 4 5 6 7 8 8 ডিগ্রিতে কী হলো? বস্তুটা পড়ে আসলো। বস্তুটা যতক্ষণ পর্যন্ত স্থির ছিল ওখানে ততক্ষণ পর্যন্ত স্থিতিকোণ ক্রিয়া করেছে। এখন আমরা দেখব কি স্থিতিকোণ। ঘর্ষণ সম্পর্কে আমরা লেকচার 2-তে আলোচনা করেছিলাম বিস্তারিত। আজকেও দেখলাম যে ঘর্ষণ বল দুই প্রকার, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল, একটা গতীয় ঘর্ষণ বল। জাস্ট ওইটুকু মনে রাখো। এখন আমরা কি দেখতেছি? এখন আমরা দেখবো স্থিতিকোণ। ঠিক আছে, স্থিতিকোণ মনে করো একটা বস্তু আছে, এখানে 15 ডিগ্রি কোণে বস্তুটি হচ্ছে স্থির।
থেটা ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি। ঠিক আছে, 15 ডিগ্রি কোণে একটা হেলান তলে আমরা একটা বস্তুকে রাখলাম, বস্তুটা স্থির। কিন্তু যখনই আমরা কোণের মানটা বড় করব, যখনই আমরা কোণের মানটা একটু বড় করব, সাপোজ মনে করো কোণের মানটা হচ্ছে 15.1 ডিগ্রি, 15.1 ডিগ্রি। যখনই কোণের মান একটু বাড়ালাম তখনই কী হচ্ছে, বস্তুটা আস্তে আস্তে নিচের দিকে গতিশীল হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে মনে করো একটা হেলান তলের উপরে আমরা 15 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা বস্তু রাখেছি, বস্তুটা স্থির অবস্থায় আছে, কিন্তু যখন একটু বেশি করলাম অর্থাৎ 15.1 ডিগ্রি করলাম তখন বস্তুটা কি নিচের দিকে বা নিম্নের দিকে গতিশীল। তো আমরা বলতে পারি একটা বস্তু সর্বোচ্চ যত ডিগ্রি কোণ পর্যন্ত স্থির থাকতে পারে সে কোণকে বলা হয় স্থিতি কোণ বা থেটা এস। এটা কিন্তু থেটা এস না, এটা কিন্তু থেটা এস না। একটা বস্তু সর্বোচ্চ যত ডিগ্রি কোণ পর্যন্ত স্থির থাকতে পারে তাকে বলা হয় কি স্থিতিকোণ বা থেটা এস। স্থিতিকোণ বা থেটা এস কি আমরা দেখলাম। এখন মনে করো হেলানো তলের ক্ষেত্রে যদি আমরা থেটা এসের একটি সমীকরণ বের করতে চাই তাহলে আমরা কি করব। মনে করো সাপোজ এখানে একটা হেলানো তল আছে, এখানে কি আছে, একটি হেলানো তল আছে। হেলানো তল অবশ্যই থাকতেই পারে, এতে আহামরি কিছু না। এটা একটা হেলানো তল, এখানে একটি বস্তু আছে। এখন বস্তুর ওজন কাজ করে কোন দিকে, নিচের দিকে কাজ করে, ডব্লিউ। আর এই যে মনে করো সাপোজ পি একটা ভেক্টর, তার দুইটা উপাংশে ভাগ করলাম। একটা উপাংশকে বলা হয় পি কস থেটা, আর একটা উপাংশকে যেমন বলা হয় পি সাইন থেটা। ভূমি সংলগ্ন কোণকে বলা হয় কি কস থেটা। তো সেমভাবে যদি ডব্লু কোনো বস্তুর ওজন হয় তাহলে যদি এই কোণটা যদি থেটা হয় এই কোণটাও কি হবে থেটা, আর এটা হবে কি ডব্লিউ কস থেটা, আর এই কোণটা হবে ডব্লু সাইন থেটা। ঠিক আছে, অবিলম্ব বল কাজ করে কোন দিকে, উপরের দিকে কাজ করে। এখন মনে করো এই জায়গায় আমরা কি করব, ঘর্ষণ বল বের করব। কোনো বস্তু যদি নিচের দিকে গতিশীল হয় তাহলে তার ঘর্ষণ বল কাজ করে কি উপরের দিকে। নিউটনের থার্ড ল অনুযায়ী আমরা কি বলতে পারি, নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী আমরা কি বলি, আমরা জানি যে কোনো বস্তু যেদিকে ক্রিয়াশীল তার বিপরীত দিকে, যদি কোনো বস্তু যেদিকে ক্রিয়া বল দেয় তার বিপরীত দিকে কী হয়, একটি প্রতিক্রিয়া বল তৈরি হয়। তার সমান ও বিপরীত দিকে একটি প্রতিক্রিয়া বল তৈরি হয়। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী আমরা জানি প্রতিটি বস্তুরই সমান ও বিপরীত ক্রিয়া প্রতিক্রিয়া বল রয়েছে, প্রতিটি বস্তুরই সমান ও বিপরীত ক্রিয়া প্রতিক্রিয়া বল রয়েছে। অর্থাৎ এই বস্তুটি যদি এই দিকে গতিশীল হয় তাহলে তার এই দিকে কী হবে, একটি বিপরীত গতি তৈরি হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে এটা যদি এফ এস হয়, বলতে পারি এফ এস ইজ ইকুয়াল টু ডব্লু সাইন থেটা এস। এটা মনে করো 1 নং সমীকরণ দিলাম। আর 2 নং সমীকরণে আমরা লিখতে পারি কি আর ইজ ইকুয়াল টু ডব্লিউ কস থেটা এস। এখন এই যে এফ এস সম্পর্কে আমরা একটু আগে কী দেখলাম, ঘর্ষণ পড়ার সময় আমরা কী দেখলাম যে এফ এস সমান মিউ এস ইন্টু আর, আর এফ কে সমান মিউ কে ইন্টু আর। তো আমরা কি এখানে লিখতে পারি না যে মিউ এস ইন্টু আর ইজ ইকুয়াল টু ডব্লু সাইন থেটা এস? এটা তো আমরা অবশ্যই লিখতে পারি। এটা মনে করো 2 নং সমীকরণ দিলাম। এখন যদি আমরা 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাই, আমরা পাই মিউ এস ইন্টু আর ডিভাইডেড বাই আর ইজ ইকুয়াল টু ডব্লু সাইন থেটা এস ডিভাইডেড বাই ডব্লিউ কস থেটা এস। আর আর কাটা, ডব্লিউ কাটা, অর্থাৎ মিউ এস বা স্থিতি ঘর্ষণ সহগ ইজ ইকুয়াল টু ট্যান থেটা এস। অর্থাৎ যখন আমরা স্থিতি কোণের ট্যানজেন্ট করব তখন আমরা কী পাবো, তখন আমরা মিউ এস এর মান বা স্থিতি ঘর্ষণ সহগের মান পেয়ে যাব। তো স্থিতি ঘর্ষণ সহগের মান কীভাবে বের করতে হয় আমরা বিষয়টা দেখলাম। আমরা আরও একটা লজিক খেয়াল করব, যখন কোনো বস্তু নিচের দিকে গতিশীল হবে তখন তার ঘর্ষণ বল কিন্তু উপরের দিকে কাজ করবে। জাস্ট এইটুকু আমরা মাথায় রাখবো। ঠিক আছে, এখান থেকে আমাদের কী শেখার বিষয়, জাস্ট একটা যদি মনে রাখবা মিউ এস ইন্টু ট্যান থেটা এস, আর কিছু তোমাদের মনে রাখা লাগবে না। এবার আসো স্থিতি কোণ কি আমরা দেখলাম, এবার দেখবো ঘর্ষণ কোণ কি দেখবো ঘর্ষণ কোণ কি। মনে করো একটা বস্তু আছে, এখন দেখবো কি ঘর্ষণ কোণ কি সেটা আমরা এখন দেখবো। মনে করো একটা বস্তু, একটা টেবিলের উপরে একটা বস্তু আছে, ঠিক আছে, টেবিলের উপরে একটা বস্তু থাকতেই পারে, এটা তো আহামরি কিছু না। এখন এই বস্তুটি যদি আমরা এই দিকে গতিশীল করি
এদিকে যদি এফ বলে গতিশীল করি তাহলে কি হবে, তার বিপরীত দিকে একটি ঘর্ষণ বল তৈরি হবে, হবে কি না? কোনো বস্তুকে যদি আমরা ডান দিকে গতিশীল করি তাহলে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী এই ডান দিকের বলের সমান বিপরীত দিকে কি একটি ঘর্ষণ বল তৈরি হবে না? অবশ্যই তৈরি হবে। আর আমরা জানি কি, কোনো বস্তু যদি নিচের দিকে তার ওজনের সমান বল প্রয়োগ করে তাহলে উপরের দিকে কি হবে, একটি প্রতিক্রিয়া বল তৈরি হবে। এখন আমরা কি করব, ঘর্ষণ কোণের মান বের করব বা থিটা অফ এফ নির্ণয় করব, থিটা অফ এফ নির্ণয় করব। ঘর্ষণ কোণকে বলা হয় থিটা অফ এফ দ্বারা প্রকাশ করা হয়। এখন দেখো ঘর্ষণ কোণের আরেকটা সংজ্ঞা, ঘর্ষণ কোণ সর্বদা, সবাই মাথায় রাখবা, ঘর্ষণ কোণ সর্বদা অবিলম্ব প্রতিক্রিয়ার সাথে লম্বভাবে তৈরি হয়। সেটা এদিকে হতে পারে আর এদিকে হতে পারে, কিন্তু ঘর্ষণ কোণ সর্বদা অবিলম্ব প্রতিক্রিয়া আর এর সাথে থাকবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। ঘর্ষণ কোণ কি, সর্বদা অবিলম্ব প্রতিক্রিয়া বা আর এর সাথে বিদ্যমান। এখন মনে করো যেহেতু ঘর্ষণ কোণ, সেহেতু এটা অবশ্যই ঘর্ষণ বলের সাথে হবে। তো আমরা কি বলতে পারি যে ঘর্ষণ বল আর অবিলম্ব প্রতিক্রিয়া আর এর সাথে ঘর্ষণ বল হয়। কেন হয়? কারণ যেহেতু ঘর্ষণ বল ঘর্ষণ কোণ, সেহেতু সেটা অবশ্যই ঘর্ষণ বলের সাথে হবে। আর আমাদের যে তোমার থিওরি বলে কি, এটা অবশ্যই অবিলম্ব প্রতিক্রিয়া বলের সাথে হবে। তো এই বরাবর যে বলটি, এই বরাবর যে কোণটি হবে সেই কোণটি হচ্ছে আমাদের মূলত ঘর্ষণ কোণ। ঠিক আছে? এই যে বল, এটা যদি এফ নিট হয়, যদি এটা ঘর্ষণ বল ও অবিলম্ব প্রতিক্রিয়া বলের দুইটা বলের লব্ধি বল এফ নিট হয়, তাহলে এটা কি একটি ত্রিভুজের আকার হয় না? তখন যখন এই যে বাহু, সাপোজ মনে করো এটা একটা ত্রিভুজ আকৃতি এখন রূপ নিল, ত্রিভুজ আকৃতি, এটা হচ্ছে থিটা অফ এফ। এই বলটাকে আমরা কি বলতে পারি, এ বাহুটা হচ্ছে এফ নেট, এটা হচ্ছে মিউ এস ইন্টু আর, আর এটা হচ্ছে আর। কেন? দেখো এই বাহুটা কি, এই বাহুটা কার সমান, এই বাহুটা হচ্ছে এফ নিটের সমান। এই বাহুটা কার সমান, এই বাহুটা হচ্ছে এই বাহুটার সমান। এই বাহুটা কি, মিউ এস ইন্টু আর। এফ এস সমান কি, মিউ এস ইন্টু আর। আর এই বাহুটা হচ্ছে আর। তো আমরা মনে করো সাপোজ এটা একটা ত্রিভুজ আকৃতি এখন রূপ নিয়েছে, ঘর্ষণ কোণ কাজ করে কি, অবিলম্ব প্রতিক্রিয়া আর ও ঘর্ষণ বলের সাথে যে কোণ সেটা হচ্ছে ঘর্ষণ বল। আর এফ নিট কি, এফ নিট হচ্ছে আমাদের আর ও এফ এর লব্ধি বল হচ্ছে এফ নিট। আর এই বাহুটা যদি মিউ এস ইন্টু আর হয়, তো এর অপোজিট বাহু এটাও কি হবে, মিউ এস ইন্টু আর হবে। এখন যদি এখানে আমরা ট্যান থিটা ব্যবহার করি, ট্যান থিটা এফ ব্যবহার করি, তো আমরা কি পাই, লম্ব বাই ভূমি। তো এই কোণটা যদি ট্যান হয় তাহলে এটা হবে কি, তার লম্ব, আর এটা হবে ভূমি। তো কি বলতে পারি, মিউ এস ইন্টু আর ডিভাইডেড বাই আর, অর্থাৎ ট্যান থিটা অফ এফ ইজ ইকুয়াল টু আর, আর কাটা হলে মিউ এস। ট্যান থিটা এফ সমান কি বলতে পারি, মিউ এস। একটু আগে কি দেখে আসলাম, যে মিউ এস ইজ ইকুয়াল টু ট্যান থিটা এস। একটু আগে স্থিতিকোণের বেলা প্রমাণ করলাম না, মিউ এস ইন্টু ট্যান থিটা এস। স্থিতিকোণের সময় তো প্রমাণ করলাম মিউ এস ইন্টু ট্যান থিটা এস। তো এখানে আমরা কি লিখতে পারি, যে ট্যান থিটা এফ ইজ ইকুয়াল টু ট্যান থিটা এস, অর্থাৎ ট্যান থিটা এফ সমান ট্যান থিটা এস। মানে কি, আমার ঘর্ষণ কোণ ও স্থিতিকোণের মান সমান। কি বের করলাম, ঘর্ষণ কোণ ও স্থিতিকোণের মান সমান। কেন সমান? কারণ যতক্ষণ পর্যন্ত বস্তুটি স্থির থাকতে পারে, ঠিক ততক্ষণ পর্যন্ত আমার কি করে, সেখানে স্থিতিকোণ ক্রিয়াশীল। ঠিক যখনই আমার বস্তুটি স্থিতিকোণ শেষ হয়ে যাবে, ঠিক তখনই সেখানে কি হবে, আমার ঘর্ষণ কোণ তৈরি হবে। যতক্ষণ পর্যন্ত বস্তুটি স্থির থাকবে ততক্ষণ পর্যন্ত কি হয়, সাপোজ মনে করো 15 ডিগ্রি পর্যন্ত বস্তুটিতে স্থিতিকোণ ক্রিয়াশীল, 15 ডিগ্রি পর্যন্ত বস্তুটিতে স্থিতিকোণ ক্রিয়াশীল। আর 15.1 ডিগ্রি পর্যন্ত, 15.1 ডিগ্রি যে হলো, সেখানে সে কী হলো, সেটা হচ্ছে আমার ঘর্ষণ কোণ তৈরি হয়ে গেল। তো যতক্ষণ পর্যন্ত বস্তুটিতে আমাদের কী ছিল, তোমার স্থির ছিল, ততক্ষণ পর্যন্ত বস্তুটিতে স্থিতিকোণ ক্রিয়াশীল। ঠিক যখনই বস্তুটি গতিশীল হলো, ঠিক তখনই কী হলো, সেখানে ঘর্ষণ কোণ তৈরি হলো। তাই আমরা বলতে পারি যে থিটা এফ ইজ ইকুয়াল টু থিটা এস, অর্থাৎ কি, ঘর্ষণ কোণ ও স্থিতিকোণের মান সমান। চলো আমরা একটা ছোট একটা রিক্যাপ দিই যে কী শিখলাম। প্রথমে দেখলাম কি, ঘর্ষণ হচ্ছে, আমরা বস্তু যদি ডান দিকে ক্রিয়াশীল হয় তাহলে বস্তুর বিপরীত দিকে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী একটি বল তৈরি হয়, সে বলকে বলা হয় ঘর্ষণ বল। বস্তু যদি ডান দিকে গতিশীল হয় তো বস্তুর বিপরীত দিকে একটি ঘর্ষণ বল তৈরি হয়, সে বলটাকে বলা হয় ঘর্ষণ বল। তো আমরা বলতে পারি যে ঘর্ষণ বল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল এফ এস ইন্টু মিউ এস ইন্টু আর,
ঠিক আছে। আর একটা হচ্ছে গতীয় ঘর্ষণ বল এফ কে ইন্টু মিউ কে ইন্টু আর। আর একটা কী দেখলাম, মিউ এসের সমীকরণ দেখলাম স্থিতিকোণ থেকে আমরা একটা মিউ এসের সমীকরণ দেখলাম যে মিউ এস ইজ ইকুয়াল টু কি ট্যান থেটা এস। দেখলাম না, আমরা প্রমাণ করলাম না মিউ এস ইজ ইকুয়াল টু ট্যান থেটা এস, 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করে। আর তুমি ঘর্ষণ কোণ থেকে কি দেখলাম যে থেটা অফ এফ ইজ ইকুয়াল টু থেটা অফ এস, অর্থাৎ কি স্থিতিকোণ ও ঘর্ষণ কোণ সমান, বা ট্যান থেটা এফ ইজ ইকুয়াল টু মিউ এস, ট্যান থেটা এস ইজ ইকুয়াল টু মিউ এস। তো এইগুলো আমরা দেখলাম, এগুলো তোমরা কি করবা, মুখস্থ রাখবা লজিক সহ। যে বেসিকটা তোমাদের বুঝালাম ওই বেসিকের উপর ভিত্তি করে তোমরা এগুলো মুখস্থ করবা। চলো এখন আমরা একটা ম্যাথ দেখব। ভূমির সাথে 15 ডিগ্রি কোণে আনত তলের উপরে একটি গোলক স্থিরভাবে অবস্থান করছে। ভূমির সাথে 15 ডিগ্রি কোণে আনত তলের উপর একটি গোলক স্থিরভাবে অবস্থান করছে। এখানে ঘর্ষণ গুণাঙ্ক কাকে বলা হয়? ঘর্ষণ গুণাঙ্ক বলা হয় স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস সমান 0.3, আর গতীয় ঘর্ষণ গুণাঙ্ক মিউ কে সমান হচ্ছে আমার 0.2। এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। আর বস্তুর ভর m ইজ ইকুয়াল টু 2 কেজি। প্রথমে বলা হয়েছে যে 1 নম্বর প্রশ্ন, স্থির অবস্থায় বস্তুটির উপর ক্রিয়াশীল ঘর্ষণ বলের মান বের করো। স্থির অবস্থায় ক্রিয়াশীল ঘর্ষণ বল Fs ইজ ইকুয়াল টু হোয়াট? স্থির অবস্থায় বস্তুটির উপর ক্রিয়াশীল ঘর্ষণ বলের মান বের করো। ঠিক আছে, এটা আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। কি বলা হয়েছে? স্থির অবস্থায় বস্তুটির উপর ক্রিয়াশীল ঘর্ষণ বলের মান বের করো। এখন মনে করো আমরা জানি কি ঘর্ষণ বলের মান কীভাবে বের করতে হবে। ঘর্ষণ বলের মান বের করার জন্য আমরা কি Fs ইজ ইকুয়াল টু মিউ এস ইন্টু আর করতে পারি, কিন্তু এই যে Fsটা বের করবে এটা হচ্ছে কি সর্বোচ্চ মান। এটা হচ্ছে কি ঘর্ষণ বলের সর্বোচ্চ মান। আমাদের তো এখানে ঘর্ষণ বলের সর্বোচ্চ মান বের করতে পারি, বলছি স্থির অবস্থায় যখন আছে বস্তুটি যখন স্থির অবস্থা আছে ঠিক তখনই আমাদের যে মানটা হবে সে মানটা বের করতে বলেছে। এখন মনে করো বস্তুটি এমন অবস্থায় আছে। এখন এদিকে যদি বস্তুটির ডব্লিউ সাইন থেটা কাজ করে, তো এইদিকে কাজ করবে কি এফ এস, এদিক বরাবর যদি কাজ করে ডব্লিউ কস থেটা, এদিকে কাজ করবে কি আর। এখন মনে করো এই যে এফ এস ইজ ইকুয়াল টু ডব্লিউ সাইন থেটা তো আমরা বলতে পারি নিউটনের থার্ড ল অনুযায়ী। ঠিক আছে, বললাম, সমস্যা নেই। দেখো বস্তুটি কি আছে, বস্তুটি এখন স্থির অবস্থায় আছে। বস্তুটি যখন স্থির অবস্থায় থাকবে যদি বস্তুটি নিচের দিকে যদি ডাব্লিউ সাইন থেটা কাজ করে, উপরের দিকে কি কাজ করবে এফ এস কাজ করবে। তখন এফ এস ইজ ইকুয়াল টু হবে ডব্লিউ সাইন থেটা, কারণ বস্তুটি স্থির অবস্থায় আছে। যদি দুইটা বলের মান সমান হয়, এ পাশাপাশি যদি দুইটা বলের মানই সমান হয় তাহলে বস্তুটা কী হবে স্থির অবস্থায় থাকবে। যদি কোনো বলের মান বেশি হয়ে যায় তাহলে বস্তুটা তো সেদিকে চলে যাবে, কিন্তু এখানে বস্তুটা স্থির অবস্থায় আছে। তাই আমরা বলতে পারি কি এফ এস ইজ ইকুয়াল টু ডব্লিউ সাইন থেটা। এখান থেকে আমরা এফ এস এর মান বের করবো। এফ এস ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি, এম এর মান হচ্ছে 2, জির মান হচ্ছে 9.8, সাইন 15 ডিগ্রি। চলো এটা আমরা হিসাব করি। 4.65 নিউটন। এটা হচ্ছে কি সরি এটা আমি 9 দিয়ে গুণ করেছি, 9.8 হবে। 2 ইন্টু 9.8 ইন্টু সাইন 15, 5.07 নিউটন। এটা হচ্ছে কি স্থির অবস্থায়, যখন বস্তুটি স্থির ছিল ওই অবস্থায় বস্তুর উপর ঘর্ষণ বল যখন বলবে তখন আমরা এফ এস ইজ ইকুয়াল টু ডব্লিউ সাইন থেটা দিয়ে সহজে বের করবো। কিন্তু যখন বলে যে বস্তুটি যখন গতিশীল ছিল তখন বের করো, তখন আমরা কী করবো, বস্তুটি কখন গতিশীল হয়, সাপোজ একটা বস্তু কতক্ষণ পর্যন্ত গতিশীল হতে পারে। আমরা তো প্রথম লেকচার 2তে দেখে এসেছিলাম যে কোনো বস্তুর উপরে যতক্ষণ পর্যন্ত আমরা বল প্রয়োগ সর্বোচ্চ বল যতক্ষণ পর্যন্ত প্রয়োগ না করব। সাপোজ মনে করো একটা বস্তু, ওর উপরে আমরা 1 নিউটন বল প্রয়োগ করলাম, বস্তু 1 নিউটন বল প্রয়োগ করবে। আমরা 2 নিউটন প্রয়োগ করলে বস্তু 2 নিউটন প্রয়োগ করে, বস্তু সর্বোচ্চ
বস্তু যদি সর্বোচ্চ ঘর্ষণ বল যদি 9.8 নিউটন হয়, তাহলে আমরা যখন বস্তুর উপর 9.8 নিউটন বল প্রয়োগ করব, বস্তুটি আমাদের উপর 9.8 নিউটন বল প্রয়োগ করবে। তো এভাবে যখন বলবে সর্বোচ্চ বা তোমার হচ্ছে ঘর্ষণ ম্যাক্স বের করো, তখন আমরা কী করবো, তখন আমরা মিউএস ইন্টু আর করবো। মিউএস ইন্টু আর কি, সর্বোচ্চ ঘর্ষণ বলের মান। কিন্তু এখানে তো সর্বোচ্চ ঘর্ষণ বলের মান না, এখানে কি যাচ্ছে, এখানে যাচ্ছে যে স্থির অবস্থায় বস্তুটির উপর ঘর্ষণ বলের মান। তখন আমরা কী করবো, এফএস ইজ ইকুয়াল টু ডব্লিউ সাইন থিটা করবো। ঠিক আছে, তো এটা হচ্ছে স্থির অবস্থায় কোনো বস্তুর উপর ঘর্ষণ বলের মান। এখন দ্বিতীয় প্রশ্ন কি বলেছে, দ্বিতীয় প্রশ্ন বলেছে তলের সমান্তরালে কী পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে গতিশীল হবে। দ্বিতীয় প্রশ্নে বলেছে যে তলের সমান্তরালে কী পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উপরের দিকে গতিশীল হবে। কি পরিমাণ বল প্রয়োগ করলে, এফ ইজ ইকুয়াল টু হোয়াট, তলের সমান্তরালে কী পরিমাণ বল প্রয়োগ করলে। সাপোজ মনে করো সেই বস্তুটি আছে এখানে, এখন যদি আমরা বস্তুটিকে নিচের দিক থেকে উপরের দিকে একটা বল প্রয়োগ করি, যদি উপরের দিকে আমরা একটা বল প্রয়োগ করি, সে বলের মান কত হওয়া লাগবে, যখন বস্তুটি উপরের দিকে গতিশীল হবে, ত্বরণের মান হবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একটা বস্তুকে যদি আমরা উপরের দিকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গতিশীল করতে চাই, তাহলে আমাদের কি পরিমাণ বল প্রয়োগ করা লাগবে। ঠিক আছে, তো ডায়াগ্রামটা আগে আঁকাই ফেলাই। ডায়াগ্রামের ক্ষেত্রে এদিকে নিচের দিক কী কাজ করে, ডব্লিউ সাইন থিটা। আর কোনো বস্তু যদি উপরের দিক গতিশীল হয়, তাহলে তার ঘর্ষণ বল কোন দিকে কাজ করে, তখন গতিশীল হবে, তখন কী হবে, এখানে এফ কে কাজ করবে বা ঘর্ষণ গুণাঙ্ক কাজ করবে। তখন এখানে ঘর্ষণ বল কাজ করবে বা ঘর্ষণ বল কাজ করবে, তখন গতীয় ঘর্ষণ বল কাজ করবে, তখন সেটা কাজ করবে কি নিচের দিকে। এফ যদি উপরের দিক ক্রিয়াশীল হয়, গতীয় বর্ষণ কাজ করবে নিচের দিকে। এখন আমরা তো জানি বা লেকচার 3তেও দেখেছি যে কোনো বস্তু ত্বরণ যেদিকে কাজ করে সেদিকের মানগুলোকে প্লাস আর ত্বরণের বিপরীত দিকের মানগুলোকে মাইনাস ধরে কাজ করতে হয়। তো আমরা নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী বলতে পারি যে এফ নেট ইজ ইকুয়াল টু এম এ। এখান থেকে এফ মাইনাস ডব্লিউ সাইন থিটা মাইনাস এফ কে ইজ ইকুয়াল টু এম এ। এখন যদি আমরা এফ কে এর মানটা বের করতে পারি, তাহলে আমাদের খেলা শেষ। এফ কে ইজ ইকুয়াল টু কি, মিউ কে ইন্টু আর। দেখো তো মিউ কে এর মান প্রশ্নে দেওয়া আছে, আর এর মান বের করা যাবে না। মিউ কে কত, 0.2 ইন্টু আর সমান কি বলে, আমরা আর সমান কি জানি, এম জি কস থেটা। এম কত 2, জির মান কত 9.8 ইন্টু কস 15, এর মান কত হবে দেখি, 0.2 ইন্টু 2 ইন্টু 9.8 ইন্টু কস 15, 3.78। এখানে আমরা এফ এর মান পেয়ে গেলাম কত, 3.78। আমরা এফ এর মানটা বের করব, তো এফ এর মান যখন আমরা বের করবো, তখন এগুলো কি অবশ্যই প্লাস করে দেবো। ঠিক আছে, এখন এম এর মান কত, 2 ইন্টু ত্বরণের মান হচ্ছে 2 প্লাস ডব্লিউ সাইন থিটা। ডব্লিউর মান কত, এম জি, এম হচ্ছে 2 ইন্টু 9.8 ইন্টু সাইন 2 ইন্টু 9.8 ইন্টু সাইন কত, সাইন 15, সাইন 15 ডিগ্রি প্লাস 3.78। এই মানটা আমরা হিসাব করলে বের হয়ে যাচ্ছে। এখন মনে করো এর মানটা কত, 2 ইন্টু 9.8 ইন্টু সাইন 15, 5.07। এ মানটা হচ্ছে 5.07 প্লাস এটা আমরা সাথে যোগ করে নিই 3.78। এই টোটাল মান, এই মানগুলো হচ্ছে কত, 8.85। তার সাথে আমরা 4 যোগ করো, 2 দুগুণ 4 প্লাস 4, 12.85। অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু হচ্ছে 12.85 নিউটন। তো আমরা কি করলাম, কোনো বস্তুকে যদি আমরা উপরের দিকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে, কোনো বস্তুকে যদি উপরের দিকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে আমরা গতিশীল করতে চাই, তাহলে আমাদের প্রযুক্ত বল এফ এর মানটা আমরা নির্ণয় করলাম। কীভাবে নির্ণয় করলাম, এফ যদি উপরের দিক কাজ করে, তাহলে এফকে কোন দিক কাজ করবে, নিচের দিকে। আর নিচের দিকে আরও একটা বল কাজ করে, সেটা হচ্ছে ডব্লিউ সাইন থিটা। এটা তো আমরা সবাই জানি। তো এইভাবে আমরা কি করতে পারি,
কোনো বস্তুকে যদি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণের উপরের দিকে গতিশীল করতে চাই তাহলে কত কত নিউটন বল প্রয়োগ করতে হবে? 12.85 নিউটন বল প্রয়োগ করতে হবে। এখন মনে করো কোনো বস্তুকে যদি আমরা নিচের দিকে গতিশীল করতে চাই তাহলে আমরা কি করব? সাপোজ সেম বস্তুটি মনে করো আসে, ওটাকে আমরা নিচের দিকে গতিশীল করব। এখন এখানে একটা বস্তু আছে, বস্তুটিকে আমরা নিচের দিকে বল প্রয়োগ করব। নিচের দিকে আরও একটা বল কাজ করে কি? ডব্লিউ সাইন থিটা। যখন নিচের দিকে আমরা বস্তুকে গতিশীল করতে চাবো বা নিচের দিকে ঠেলা দেবো তখন বস্তু কী হবে? বস্তুর জড়তা কাজ করে কি? যে আমি সেখানে থাকতে চাইবো, তো বস্তুর জড়তার জন্য বস্তুর একটা কী হবে? ঘর্ষণ বল তৈরি হবে এফ কে। ঠিক আছে? তো ত্বরণ কোন দিকে করতে চাই? নিচের দিকে ত্বরণিত করতে চাই, বা বস্তুর ত্বরণ নিচের দিকে কাজ করে, বস্তু নিচের দিকে গতিশীল। ত্বরণের দিকের বলগুলো হয় প্লাস, ত্বরণের বিপরীত দিকের বলগুলো হয় মাইনাস। থিটার মান কত? 15 ডিগ্রি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো যে কোনো বস্তু যেদিকে গতিশীল হবে তার ঘর্ষণ বল কি তার বিপরীত দিকে কাজ করবে। আর এদিকে অবশ্যই এই হেলানো তল অনুযায়ী ডাব্লু সাইন থিটা কাজ করে। তো এখানে আমরা কি লিখবো? এখানে আমরা এফ নিট ইজ ইকুয়াল টু লিখতে পারি এফ নিট ইজ ইকুয়াল টু এম এ। এফ নিটের মান কত হবে? এফ প্লাস ডব্লু সাইন থিটা মাইনাস এফ কে ইজ ইকুয়াল টু এম এ। এফ প্লাস ডব্লু সাইন থিটা ইজ ইকুয়াল টু এম এর মান কত? 4। 2 × 2 করলে 4 হয়। 2 কেজি ওজনের ভরের বস্তু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে গতিশীল করতে চাই, প্লাস এর মান হচ্ছে 3.68। আমরা বের করেছিলাম না একটু আগে, মিউ এস ইন্টু আর, এফ কে ইন্টু মিউ এস ইন্টু আর। তো বের করা শেষ। এখন এফ এর মান বের করবো। এফ এর মান কি এমনি বের করবো? এফ ইজ ইকুয়াল টু, এটা অবশ্যই কি বিয়োগ হয়ে যাবে, এটা যোগ করলে কত? 4 3 7, 7.68 মাইনাস ডব্লু সাইন থিটা। ডব্লুর মান কত? 2 × 9.8 × সাইন 15 ডিগ্রি, অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু কত হয়? চলো হিসাব করি। 2 × 9.8 × সাইন 15, 5.07, 7.68 মাইনাস 5.07, 2.61 নিউটন। দেখছো কত কম বল প্রয়োগ করা লাগে? 2.61 নিউটন। অর্থাৎ 2 কেজি ভরের বস্তুকে যদি উপরের দিকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে গতিশীল করতে চাই সেখানে আমাদের 12 পয়েন্ট সামথিং নিউটন বল প্রয়োগ করা লাগবে। আর সেই 2 কেজি ভরের বস্তুটিকে যদি আমরা নিচে দিয়ে গতিশীল করি তাহলে সেখানে কত? 2.61 নিউটন বল প্রয়োগ করা লাগবে। তো আমরা আশা করি ঘর্ষণ কি, স্থিতি ঘর্ষণ কোণ কি, স্থিতি ঘর্ষণ সহ গতীয় ঘর্ষণ সহ ঘর্ষণ কোণ বা এ ধরনের লজিক্যাল ম্যাথ তোমরা করতে পারবা। তো সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে।